তারপর আচ্ছা, এখন আজকে আমাদের আলোচনা হলো ক্রিয়া বিভক্তি। ক্রিয়া বিভক্তিগুলো চ্যাপ্টারটা একটু অনেকটাই গণিতের মতো, আপনারা পড়তে যেয়ে নিশ্চয়ই খেয়াল করছেন। এবং কী বলে এটাকে, মানে যত ধরনের নৈবেদিক প্রশ্ন হয় ধরে নেবেন ক্রিয়া বিভক্তির থেকে একটা প্রশ্ন করে বা করা হয় মাস্ট। এখন এই দিক থেকে ক্রিয়া বিভক্তিগুলো একটু জটিল। আসলে আমরা বুঝি আগে জিনিসটাকে, একটু বোর্ডে খেয়াল করলেই ধরেন কথায় কথায় এটা একটা ক্রিয়াপদ করি, ভাঙলে হবে কি করযোগী করি। এখানে কর হচ্ছে ধাতু, আর ওই যে পরের যে আছে ওটাই হচ্ছে ক্রিয়া বিভক্তি। এখন এই ক্রিয়া বিভক্তিগুলো সাধুচলিত প্রযোজক ফরম্যাট, নানান দিক থেকে নানান রকম হয়। এটা আমরা একটা আইডিয়া পেয়ে নেই ইনশাল্লাহ, ঠিক আছে। তো তাইলে সংজ্ঞা যদি আনুষ্ঠানিকভাবে বলা লাগে তাহলে বলতে হবে ধাতুর পরে যে অর্থহীন বর্ণ বা বর্ণ সংশ্লেষযুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয় তাদের বলেই ক্রিয়া বিভক্তি। তো ক্রিয়া বিভক্তিগুলো কাল পুরুষে ভিন্ন হয়, আলাদা আলাদা হয়। তো কোন কালে কোন পুরুষের ক্রিয়া বিভক্তি কী হয় সেটা একটু দেখি আমরা, ঠিক আছে। তো শুরু করে আসেন। ধরেন এটা একটু এইভাবে নেই, আমি এটা উত্তম পুরুষ, তুমি এটা মধ্যম পুরুষ, তো আপনি মধ্যম পুরুষ সম্ভ্রমাত্মক রূপ, মধ্যম পুরুষ তুচ্ছার্থক রূপ, আর একটা নিলাম করিম, অর্থাৎ পুরুষের আমরা উদাহরণ নিলাম, ঠিক আছে। ক্রিয়া বিভক্তির সময় কাল পুরুষ সবই কিন্তু খেয়াল রাখতে হয়, ঠিক আছে। এখন একটা কমন ধাতু ধরে নেই, আমরা শিখব ক্রিয়া বিভক্তি কী জিনিস। এবার দেখেন খেয়াল করে যে ধাতুর সাথে সবসময় পুরুষ ও কালসূচক ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে গড়ে ওঠে ক্রিয়াপদ। তাহলে পুরুষ এবং কালসূচক, এখন পুরুষের উদাহরণগুলো আগে আমরা বোর্ডে নিছি, উত্তম পুরুষ আমি, তুমি আপনি তুই হচ্ছে মধ্যম পুরুষ, আর করিম সে এটা হচ্ছে নাম পুরুষ। এটা একটা জিনিস বলে রাখা ভালো, আধুনিক বইতে কিন্তু আমি ওটাকে বলে বক্তাপক্ষ, তারপর আপনি তুমি তুই এটা বলে শ্রোতাপক্ষ, আর করিম বা এরকম যারা আছে এটাকে বলে অন্য পক্ষ। তো আপনারা শেখার সময় যদি নতুন ভার্সানটা শেখেন তাহলেই ভালো হয়, ঠিক আছে। তো তাহলে দাঁড়ালো কি বিষয়টা, যে ক্রিয়া বিভক্তি পুরুষ কাল অনুযায়ী আলাদা হয়। এখন ধরেন ব্যাকরণিক ভাষায় যদি বলি যে উত্তম পুরুষ বর্তমানকালে, ঠিক আছে, উত্তম পুরুষ বর্তমানকালের ক্রিয়া বিভক্তি কী, উত্তর হচ্ছে ই। এটা সহজ দেখাই। আচ্ছা, এখন একটু আপনারা খেয়াল করেন যে উত্তম পুরুষ মানে আমি, বর্তমানকালের ক্রিয়া বিভক্তি অর্থাৎ বাক্য করলে আমি করি। আচ্ছা, উত্তম পুরুষ ঘটমান বর্তমানকালের ক্রিয়া বিভক্তি কী, তাহলে হবে ছি, যেমন আমি করছি, ঠিক আছে। আবার যদি বলে পুরা ঘটিত বর্তমানের ক্রিয়া বিভক্তি কী, তাহলে হবে এছি, সাধারণ ভবিষ্যতে ব, ঠিক আছে। তারপর অতীতে তাম, এরকম আরও কাল অনুযায়ী নানা রকম ক্রিয়া বিভক্তি। আবার একটু খেয়াল করেন বোর্ডের দিকে, আমি উত্তম পুরুষ বা বক্তাপক্ষ ধরে নিলাম। যদি প্রশ্ন করি বক্তাপক্ষ বর্তমানকালের ক্রিয়া বিভক্তি কি, উত্তর হচ্ছে ই। বক্তাপক্ষ ঘটমান বর্তমানকালের ক্রিয়া বিভক্তি কি, উত্তর হচ্ছে ছি। আবার বক্তাপক্ষ পুরা ঘটিত বর্তমানকালের ক্রিয়া বিভক্তি কি, উত্তর হচ্ছে ছি। সাধারণ ভবিষ্যতে ব, সাধারণ অতীতে তাম, ঠিক আছে। এই ধরনের অসংখ্য ক্রিয়া বিভক্তি তৈরি হয়। এবং এখান থেকে ক্রিয়াপদগুলো খেয়াল করেন, ই যোগ করলে নতুন ক্রিয়াপদ হচ্ছে করি, করছি, করেছি, এরকম। তাহলে
ক্রিয়া বিভক্তিগুলো, ঠিক আছে, একটা জিনিস মজার জিনিস হলো সত্যি, যেমন ধরেন এটা কিন্তু আমাদের এভাবে খেয়াল করতে হবে, বর্তমানকালের উত্তম পুরুষের ক্রিয়া বিভক্তি, সাধারণ বর্তমানকালের উত্তম পুরুষের ক্রিয়া বিভক্তি। এখন এই ক্রিয়া বিভক্তিটা কিন্তু আর পাল্টাবে না, সাধারণ বর্তমানকালে তারপর উত্তম পুরুষের জন্য ক্রিয়া বিভক্তি থাকবো। এখন করের জায়গায় আপনি ধরেন একটা ধাতু ধরলাম হলো খা, ঠিক আছে, তাইলে একটা চমৎকার জিনিস খেয়াল করেন, তাহলে হবে খাই, খাচ্ছি, খেয়েছি, খাবো, খেতাম, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে ক্রিয়া বিভক্তিগুলো মূলত পাল্টায়, কিন্তু যেটা যে কালের যে পুরুষের সেটা কিন্তু ফিক্স, সেটা পাল্টায় না। তো এই জন্য কিন্তু এখন আমাদের প্রশ্ন করে যে উত্তম পুরুষ বর্তমানকালের ক্রিয়া বিভক্তি কী, ঠিক আছে, উত্তম পুরুষ বর্তমানকালের ক্রিয়া বিভক্তি কী, একটা ছোট্ট বাক্য রচনা করলে আপনি শুদ্ধ উত্তরটা পাওয়া যাবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন যে প্রত্যেকটা ক্রিয়ার, বাংলা প্রত্যেকটা ক্রিয়ার দুইটা করে রূপ হয়, একটা সাধারণ রূপ আর একটা হচ্ছে প্রযোজক রূপ। এখন যদি বলে উত্তম পুরুষের বর্তমানকালের প্রযোজক কী হবে, ঠিক আছে, তাইলে এটা হবে ক্রিয়া বিভক্তি হলো আই, আমি করাই, আমি দেখাই, আমি শোনাই, আমি ভাষাই, এরকম, ঠিক আছে। আচ্ছা, তারপর সাধারণ মধ্যম পুরুষ মানে তুমি, এইটার ক্রিয়া বিভক্তিগুলো কী হবে একটু খেয়াল করলেই দেখবেন, তুমি কর, ও অথবা অ, ঠিক আছে, তুমি করছো, তুমি করেছো, করবে, ইত্যাদি ইত্যাদি, এরকম আরও অসংখ্য ক্রিয়া বিভক্তি হবে মধ্যম পুরুষ মানে তুমি এটা থেকে, ঠিক আছে। এটা খেয়াল করতে হবে কিন্তু আমাদের, যেগুলা কাল অনুযায়ী, পুরুষ অনুযায়ী এই ক্রিয়া বিভক্তিগুলো কিন্তু প্রচুর পরিমাণে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের কাল পুরুষ ক্রিয়া বিভক্তির মধ্যে আমাদের কিন্তু কালও খেয়াল রাখতে হয়, আবার পুরুষও খেয়াল রাখতে হয়, ঠিক আছে। যে পুরুষের, যে কালের, এবং সাধুরীতির ক্রিয়া না চলিত রীতির ক্রিয়া নাকি প্রযোজক ক্রিয়া, এগুলা কিন্তু খুবই ভালো মতো খেয়াল করতে হয়, নইলে দেখা যায় যে একটা অংশ মিস করলে সেটি ভুল হয়ে যায়, ঠিক আছে। আবার ধরেন সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষে, এখানে যদি আমরা এভাবে নেই, আপনি খান বর্তমানকাল, ঠিক আছে, আপনি খাবেন ভবিষ্যৎকাল, আপনি করতেন, এটা হচ্ছে অতীতকাল। এরকমভাবে এখন এই ঘটমান বর্তমান, পুরা ঘটিত বর্তমান, অনুজ্ঞা, তারপর সাধারণ অতীত, নিত্য অতীত, ঘটমান অতীত, এগুলা সব ক্ষেত্রে সব পুরুষের জন্যই কিন্তু আলাদা আলাদা ক্রিয়া বিভক্তি আছে। অর্থাৎ ক্রিয়া বিভক্তির সংখ্যা কিন্তু বাংলা ভাষায় অনেক শত শত, ঠিক আছে। এই শত শত কিন্তু মুখস্থ করা লাগে না, লাগলে কিন্তু সমস্যা, ঠিক আছে। তারপর তুই, তুচ্ছার্থক মধ্যম পুরুষটা ধরি, তুই কর, কিছু যোগ হইল না বর্তমানকালে, তুই করছিস, এইভাবে তুই করবি, তুই করতি, আবার ভবিষ্যৎকালে এভাবে অসংখ্য ক্রিয়া বিভক্তি তৈরি করা সম্ভব। তাহলে আমরা যদি এভাবে নেই বিষয়টা, যে প্রথমে পুরুষ, তারপর কাল, ঠিক আছে, এরপর সাধুরীতি না চরিত রীতি, যেমন করছি ক্রিয়াটা দেখেন, আমি করছি, ক্রিয়া বিভক্তি যুক্ত হয়েছে ছি, কারণ ওইটাই যদি হলো সাধুরীতির ক্রিয়া হয় তাহলে হবে আমি করতেছি, মানে ক্রিয়া বিভক্তি একটু চেঞ্জ হয়ে গেল। এরকম সাধুরীতি ক্রিয়া বিভক্তি, চলিত রীতির ক্রিয়া বিভক্তি আলাদা, প্রযোজক ক্রিয়া বিভক্তি আলাদা, আবার নর্মাল ক্রিয়া বিভক্তিও আলাদা। এরকমভাবে ক্রিয়া বিভক্তিগুলো আমাদের একটা একটা করে খেয়াল রাখতে হয়, ঠিক আছে। তো এখন এই যে ক্রিয়া বিভক্তিগুলো আপনারা দেখতেছেন, এটা অনেক সবারই বই আছে, বা যে কোনো ব্যাকরণ বইয়ে ক্রিয়া বিভক্তির আলাদা একটা চ্যাপ্টার আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ক্রিয়া বিভক্তিগুলো সহজেই প্রত্যয় বা অন্য কিছুর সাথে মোটামুটিভাবে বলা চলে যে মিশে যায়, ঠিক আছে, যাতে না মিশে বা আমাদের যেন বিব্রত বিরক্তকর করতে না পারে, যেন ক্রিয়া বিভক্তি সম্পর্কে আইডিয়াটা একটু স্বচ্ছ রাখতে হবে। এবং এখানে প্রশ্নগুলো খুব সোজা, ঠিক আছে। যদি এই আলোচনাটুকু বুঝে থাকেন, তাহলে যাই প্রশ্ন হোক না কেন, যেভাবেই হোক না কেন প্রশ্ন, নিশ্চিন্তে নিখুঁত উত্তর দিতে পারবেন, ঠিক আছে। স্যার একটু কথা বলতাম স্যার, এক মিনিট। জি স্যার, এই যে ক্রিয়া বিভক্তি
স্যার যেহেতু ক্লিয়ার কালটাও আছে আজকে পুরুষ বা পক্ষ আছে, এই ক্লিয়ার কালটা আগে পড়ালে তাহলে স্যার বুঝতাম যে সাধারণ বর্তমান কোনটা, ঘটমান বর্তমান কোনটা, এটা তো বুঝতেছি না স্যার আগে ক্রিয়া বিভক্তি পড়ানোর জন্য। এখন ক্রিয়া বিভক্তি সিরিয়ালে আগেই আসে, ঠিক আছে, ব্যাকরণে ক্রিয়া বিভক্তি সিরিয়ালে আগেই আসে। ধ্বনিতাত্ত্বিকভাবে এটা লগ্নক, তো লগ্নক আগেই পড়তে হয়, সেই হিসাবে এটা আগেই দিছি, ঠিক আছে। তারপরে অপেক্ষা করেন, এই যে এখন 1 মিনিটের মধ্যেই তো আবার শুরু করব ওইটা ক্রিয়াপদের আলোচনাটা, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে অসুবিধার কথা বলার জন্য। আচ্ছা, তাইলে আমরা ক্রিয়া বিভক্তির আপাতত অফ করি। এখন হলো ক্রিয়াপদের আলোচনা, যেটা ভাই বললেন। ক্রিয়াপদের আলোচনাটা আগে একটা জিনিস বলে রাখি, ঠিক আছে, যে বাংলা ক্রিয়াপদের সাথে ইংরেজিতে ক্রিয়াপদ বা টেন্স যেটা, এটার মধ্যে কিন্তু বেশ বড় ধরনের একটা পার্থক্য আছে। এখন ক্রিয়া বিভক্তিটা এই কারণে চেনানোর দরকার হয়ে পড়ল যে কিছু ক্রিয়া বিভক্তি আছে, এগুলা হলো পরিষ্কারভাবে কি বলে আপনার কাল নির্দেশক, যেমন ব, ব, বেন, এই ব জাতীয় যেগুলো আছে এগুলা ভবিষ্যৎ, তান, ত, ল, ম এগুলা হলো অতীত, ই, ছি, তেন এগুলো হচ্ছে বর্তমান। এই ধরনের অসংখ্য ক্রিয়া বিভক্তি আছে যেগুলো দেখে আমাদের কাল সম্পর্কে একটা পরিষ্কার আইডিয়া আসে। যাই হোক, ক্রিয়া সংগঠনের সময়কেই বলে ক্রিয়ার কাল, ক্রিয়া সংগঠনের সময়। তো ইংরেজিতে কিন্তু এই বিষয়টা মানে ক্রিয়ার কাল বা টেন্স বলে যেটাকে, সেটা ঠিক এইরকম না। আপনারা যারা ইংরেজি থেকে বাংলা শিখতে যাচ্ছেন তাদের জন্য এটা ভুল হওয়ার একটা ভয় থেকে যায় দারুণভাবে, ঠিক আছে। বাংলার নিয়মে করতে হয়, ইংরেজিটাকে ইংরেজির জায়গায় রেখে। কারণ হলো বাংলা ক্রিয়াপদ হচ্ছে বাংলা কাল হচ্ছে বাক্য ক্রিয়া নির্ভর, অর্থাৎ একটা ক্রিয়া দেখেই আপনাকে বুঝতে হবে যে এটা কোন কাল, ঠিক আছে। আর ইংরেজিটা হচ্ছে বাক্য নির্ভর, অর্থাৎ ইংরেজি পুরা বাক্য পড়ে বাক্যের অর্থ বুঝে তারপরে আপনাকে বুঝতে হবে যে এটা কোন কাল। সেদিক থেকে ইংরেজির সাথে মিলাইয়া এটা না পড়াটাই মনে হয় ভালো হয় সবার জন্য। তো যেমন বাংলা পড়বো আমরা বাংলার মতো করে। আর এই মুহূর্তে কারেন্ট চলে গেছে, ও আসছে আবার, তো আমরা বোর্ড ব্যবহার না করলে আজকের আলোচনাটা ভালো হতো না। তো আমরা যেমন বরাবরই পড়ি যে ক্রিয়া সংগঠনের সময়কে কাল বলে, আধুনিক বইতে আপনি দেখবেন খেয়াল করে যে এইভাবে সংজ্ঞাটা কিন্তু ওরা লেখে না। ওরা লেখে যে ক্রিয়াপদের কি হয় বা কর্তার কি ঘটে এটা বোঝায় যে পদ দিয়ে, সেটাকে বলা হয় ক্রিয়াপদ। হইল যে যেভাবে সংজ্ঞা লেখেন লিখবেন, অসুবিধা নাই। তো সবাই জানে কাল 3 প্রকার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তো এখন এখানে ইংরেজির সাথে আরেকটু পার্থক্য আছে, কিন্তু ইংরেজিতে প্রত্যেকটা কাল আবার 3 প্রকার করে, ঠিক আছে। যেমন অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত আবার 3 প্রকার, অতীত 4 প্রকার, বর্তমান 4 প্রকার, ভবিষ্যৎ 4 প্রকার। বাংলায় কিন্তু এরকম না। বাংলা হচ্ছে আপনার বর্তমান কাল 4টা, তারপর অতীতকাল 4টা, ভবিষ্যৎকাল 3টে। তাহলে সিম্পলি মনে রাখার জন্য 4, 3, 4 এভাবে মনে রাখাটাই ভালো, ঠিক আছে। তো আসি বর্তমান কাল নিয়ে। তো বর্তমান কালে হলো আপনার কেমনে বলি, এইমাত্র হচ্ছে ক্রিয়া, এইমাত্র সংগঠিত হচ্ছে, এরকম হলে সেটা বর্তমান কাল হয়। বাংলা তো সবাই পারবেন আপনারা ইনশাআল্লাহ। 4 প্রকার, ঠিক আছে। সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরাগঠিত বর্তমান, অনুজ্ঞা। এইবার সাধারণ বর্তমান, আপনারা তো আর অত ছোট না যে আকারে সব কী করতে হবে। ওই সাধারণ বর্তমানটা আমরা এড়াই গেলাম, মানে ধরে নেন সাধারণ বর্তমান লাগবে না, আপনারা পারবেন, কিন্তু সাবধান থাকা লাগবে ঘটমান বর্তমান আর পুরাগঠিত বর্তমান নিয়ে, ঠিক আছে। কেন আমি একটু করে দেখাই, তাহলে বুঝবেন বিষয়টা। হইতেছে না সোহেল ভাই, রেকর্ডিং হইতেছে না? আচ্ছা, তো অনেক ক্ষেত্রেই হয় যেটা যে চিনতে সমস্যা হয়। যেমন ধরেন ক্রিয়াপদ দিয়ে দেখাই, সমস্যাগুলো দেখবেন। তো যেমন 2টা ক্রিয়া, করেছি আর একটা হলো করছি। এখন এর মধ্যে যদি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু একটা ভুল হওয়ার দারুণ সম্ভাবনা থেকে যায়, যে আমি কাজটা করেছি, ঠিক আছে, আর কাজটা করছি হলে ঘটমান বর্তমান, এটা কাজ চলতেছে। ক্রিয়া বিভক্তি হলো ছি, আর ওইটা ক্রিয়া বিভক্তি হলো এসি।
তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে আমি করছি, ঠিক আছে, তুমি করছো, আপনি করছেন, তুই করছিস, ঘটমান বর্তমান শেষ, ক্রিয়া বিভক্তি থেকে যেটা শিখলাম। আবার আপনি করছেন, ঠিক আছে, এভাবে আপনি করছেন, তুমি করছো, তুই করছিস, ঘটমান বর্তমান শেষ। তাহলে এইভাবে যদি আপনারা কাল পুরুষ মিলিয়ে পড়েন তাহলে কিন্তু বিষয়টা সহজ হয়ে যাবে। আবার ধরেন পুরা ঘটিত বর্তমান, যেমন আমি করেছি, তুমি করেছো, আপনি করেছেন, তুই করেছিস। তাহলে এই যে পুরুষ অনুযায়ী কাল অনুযায়ী ক্রিয়া বিভক্তিগুলো পার্থক্য হচ্ছে, ফলে ক্রিয়া বিভক্তি দেখে সহজেই কালটা চিনে ফেলা যাচ্ছে কোনটা কোন কাল, ঠিক আছে। এবং শুধুমাত্র ক্রিয়াপদ দেখেই কিন্তু আমাদের এটা চিনতে হবে, ব্যাপারটা কিন্তু আপনাদের অতি অবশ্যই মনে রাখতে হবে। কারণ কালে, ক্রিয়ার কালের একটা বিশিষ্ট প্রয়োগ বলে একটা চ্যাপ্টার আছে, একটা অংশ আছে। তো এই বিশিষ্ট প্রয়োগটা বুঝতে গেলে আমাদের আগে দেখতে হবে ক্রিয়াপদ, ক্রিয়াপদ দেখেই বুঝতে হবে যেটা এই কালের এই পুরুষের ক্রিয়া। যেমন আমি বোর্ডে দুইটা লেখা রাখছি, একটা হলো করেছি আর একটা হলো করছি, ঠিক আছে। তো করেছি ওটা দেখেই বুঝতে হবে যেটা উত্তম পুরুষ, পুরা ঘটিত বর্তমানকাল, চলিত রীতির ক্রিয়া, ঠিক আছে। তারপরে আমি সেটাকে বিশিষ্ট প্রয়োগের সময় আমার খুশি মতো কাজে লাগাইতে পারবো, তখন দেখবেন আর ভুল হওয়ার সম্ভাবনা একবারেই থাকবে না। আচ্ছা, তাহলে বর্তমানের মধ্যে আছে সাধারণ বর্তমান, করে যাই, খাই, বলি, শুনি, দেখি, এগুলা সবাই পারে। তারপর ঘটমান আর পুরা ঘটিততে একটু ঝামেলা থাকে, একটু ক্রিয়া বিভক্তিটা খেয়াল করতে হয়, এছি আর একটা হলো শুধু ছি। এরপর থাকে হলো বর্তমান অনুজ্ঞা, ঠিক আছে। বর্তমান অনুজ্ঞা তো আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, প্রার্থনা, অনুনয় এসব বোঝায় যে ক্রিয়া দিয়া, সেটাকে বলা হয় হলো অনুজ্ঞা। আদেশ, যেমন চুপ করো, এটা আদেশ, সুতরাং এটা একটা অনুজ্ঞা। কালটা বর্তমান, তাই এটা বর্তমান অনুজ্ঞা। যদি বলি যে চুপ করবে, তাইলে এটা অনুজ্ঞা ভবিষ্যৎকাল, তাই এটা ভবিষ্যৎকালের অনুজ্ঞা। তাহলে অনুজ্ঞাটা কিন্তু আমরা যদি আলাদা করে শিখি, যে ক্রিয়ায় আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, প্রার্থনা বোঝায়, ওটাকেই বলে অনুজ্ঞা। অনুজ্ঞা হয় দুই কালে, বর্তমান আর ভবিষ্যৎকালে, অতীতকালে হয় না। তাহলে তো সিম্পলি মনে থাকে যে তুই কর, বর্তমান অনুজ্ঞা, তুই করবি, ভবিষ্যৎ অনুজ্ঞা, ঝামেলা গণ দুইটাই অনুজ্ঞা একসাথে, ঠিক আছে। তো তাইলে এভাবে একটু খেয়াল করে নিয়েন আপনারা। এরপর থাকে অতীতকাল, ঠিক আছে। অতীতকালে ওই 4 প্রকার: সাধারণ অতীত, ঘটমান অতীত, নিত্যবৃত্ত অতীত, পুরা ঘটিত অতীত, ঠিক আছে। সাধারণ অতীত তো সবাই পারে, অতীতকালে ঘটছিল এরকম, যেমন আমি ভাত খাচ্ছিলাম, সে ভাত খাচ্ছিল, দেখছিল, শুনছিল, এগুলো সব। ক্রিয়া বিভক্তিগুলো খেয়াল করেন, শুনছিল, দেখছিল, যাচ্ছিল, ল ল ল এই জাতীয় ক্রিয়া বিভক্তিগুলো একটু বেশি থাকে, ঠিক আছে। তো এইখানেও আমার অভিজ্ঞতায় বলে যে নর্মালি আপনারা সব পেরে যাবেন, কিন্তু এখানে আবার দুইটাতে একটা দারুণভাবে সমস্যা লেগে যাবে। একটা হচ্ছে সাধারণ অতীত আর একটা নিত্যবৃত্ত অতীত। আমরা আবার একটু বোর্ডে খেয়াল করি, সাধারণ অতীত আর নিত্যবৃত্ত অতীত। আপনারা ধরেন দুটা ক্রিয়া, দেখায় না, এই দুইটা ক্রিয়াপদ দেখলে আপনি একটু খেয়াল করেন যে একটু ঝামেলাই হলো যে সে কাজটি করলো আর সে কাজটি করতো, কোনটা সাধারণ অতীত, কোনটা নিত্যবৃত্ত অতীত, এই যে একটা ঝামেলা থাকে। এটা নির্ণয় করতে না পারলে কিন্তু একটু সমস্যাই, বড় ধরনের সমস্যাই, সব উদাহরণগুলো মুখস্থ করা যায় না। সেজন্য একটা সহজ সিস্টেম আছে, যেটা নিত্যবৃত্ত অতীত, যেমন এইটা, সেটা আছে, এটা হলো প্রতিদিনের অভ্যাস, অভ্যস্ততা, এগুলো হিসাবে ব্যবহৃত হয়। তাইলে সিম্পলি আমরা যদি বলি যে ক্রিয়াটাকে প্রতিদিন দিয়ে প্রয়োগ করা যায়, ওটা হচ্ছে কি আপনার নিত্যবৃত্ত অতীত, আর যেটা যায় না ওটা সাধারণ অতীত। যেমন শিকারী পাখিটিকে গুলি করলো, এটা ল ক্রিয়া বিভক্তি দেখে বুঝলাম অতীতকাল, আর সাধারণ অতীত তার নিত্যবৃত্ত অতীত। আর এটাকে আমরা প্রতিদিন তা প্রয়োগ করে দেখব যে আমরা শিকারী পাখিটিকে প্রতিদিন গুলি করলো, বাক্যটা হয় না, অসম্পূর্ণ থেকে যায়। তাহলে বাক্যটা সম্পূর্ণ করতে হলে কি হয়, শিকারী পাখিটিকে প্রতিদিন গুলি করতো, তাহলে করতো এটা হচ্ছে গিয়া নিত্যবৃত্ত অতীত, আর করলো হলো সাধারণ অতীত। এখানে এভাবে করা যায়। তারপর আমি স্কুলে যেতাম, এটা কি সাধারণ অতীত না নিত্যবৃত্ত অতীত, একটা সমস্যার থেকে শুরু হতে পারে। ওই একই রকম প্রতিদিন দেওয়া প্রয়োগ করে দেখবেন যে আমি প্রতিদিন স্কুলে যেতাম,
ঠিকই তো আছে, তাহলে এটা নিত্যপ্রয়ত অতীত। আর এটা যদি প্রতিদিনের অর্থে প্রয়োগ করা না যায় তাহলে এটা হচ্ছে গিয়া সাধারণ অতীত। ঠিক আছে, তারপর ঘটমান অতীত, তো বুঝতে পারতেছেন অতীতকালে এই ঘটনা চলতেছিল এই টাইপের বোঝায়। যেমন আমরা পড়াশোনা করছিলাম, আম্মা রান্নাবান্না করছিলেন, বাইরে বৃষ্টি ঝরছিল, এরকম। ঠিক আছে, যে অতীতকালে এই কাজটা চলতেছিল। তো পুরা ঘটিত অতীত ওই যে একটা ঘটনার পর আরও অনেক ঘটনা ঘটে গেছে এরকম বোঝালে সেটাকে পুরা ঘটিত অতীত বলে। যেমন ধরেন সেবারটাকে সুস্থই দেখেছিলাম, তারপরে তো অনেক কিছুই হয়েছে, পুরা ঘটিত অতীত। তারপর ধরেন ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, এই জাতীয় উদাহরণগুলো পুরা ঘটিত অতীতের মধ্যেই পড়ে। দেন এরপরে থাকে ভবিষ্যৎ। ভবিষ্যৎকালটা সোজা, সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ আর ভবিষ্যৎ অনুজ্ঞা। ঠিক আছে, তো সাধারণ ভবিষ্যতে বলার নাই, ক্রিয়া বিভক্তিতে ব, বেন, ব এগুলা থাকে সাধারণত। কারণ আমি করব, তুমি করবে, আপনি করবেন, তুই করবি, তাহলে ব, বেন, বি এগুলা রয়ে গেল। তারপর ঘটমান ভবিষ্যৎ, এইটা ক্রিয়াটা একটু খেয়াল করতে হয়। এই ঘটমান ভবিষ্যতের ক্রিয়াটা কিন্তু সাধারণত যৌগিক ক্রিয়া হয়। যৌগিক ক্রিয়া মনে আছে নিশ্চয়ই, একটা অস্বাভাবিক একটা স্বাভাবিকের পাশাপাশি বসে। যেমন আমি একটু খেয়াল করলে দেখবেন, আমি কাজটি করতে থাকবো, ঠিক আছে, আমি কাজটি করতে থাকবো। এখানে ব জ্ঞান, এই ব হচ্ছে সাধারণ ভবিষ্যতের ক্রিয়া বিভক্তি। এটা হলো ব হচ্ছে সাধারণ ভবিষ্যতের ক্রিয়া বিভক্তি। তাই ব দেখে ঘটমান ভবিষ্যৎ চেনা যাবে না, মানে ক্রিয়া বিভক্তি দেখে। ঠিক আছে, তো তাইলে এখানে একটু খেয়াল করতে হবে যে আমরা কাজটি করতে থাকবো। এই যে একটা অসমাপিকা একটা সমাপিকা দুইটা মিলে যে যৌগিক ক্রিয়া হয়, সবটুকু মিলে হয়েছে একটা যৌগিক ক্রিয়া। এটা ঘটমান ভবিষ্যতের প্রত্যেকটা ক্রিয়াপদই হলো এক একটা যৌগিক ক্রিয়া হয়। এদিক থেকে মোটামুটিভাবে সহজে এই ঘটমান ভবিষ্যতের ক্রিয়ারূপটাকে চিনে ফেলা যায়। ঠিক আছে, যেমন ধরেন আমি করছি, একটা মৌলিক ক্রিয়া দিয়ে কিন্তু ক্রিয়াপদ হয়ে গেল। ঠিক আছে, কিন্তু যখনই আপনি ভবিষ্যৎকালে যাবেন, আমি করতে থাকবো, তাহলে দেখবেন যে যৌগিক ক্রিয়া চলে আসছে। যদি কোনো বোঝার সমস্যাও হয় তাহলে যৌগিক ক্রিয়া দেখেও চিনে ফেলা যায়। ঠিক আছে, এরপর ভবিষ্যৎ অনুজ্ঞা, একটু আগে যেমনটা বললাম যে আদেশ নিষেধ, অনুরোধ, উপদেশ, প্রার্থনা, অনুনয় এগুলো যদি বোঝায় তাহলে হলো সেটা অনুজ্ঞা। ব্যাপারটা যদি হয় ভবিষ্যৎকালে তাহলে ভবিষ্যৎ অনুজ্ঞা, বর্তমানকালে হলে বর্তমান অনুজ্ঞা। ঠিক আছে, এই হলো মোটামুটিভাবে কাল। এরপর থাকে কালের মধ্যে যেটা আরেকটা অংশ থাকে, পার্টি বলা চলে এটাকে। সেটা হচ্ছে কি আপনার ওই যে বিশিষ্ট প্রয়োগ। বিশিষ্ট প্রয়োগ হচ্ছে জিনিসটা যে ঘটনা এককালের, ঠিক আছে, কিন্তু সেটা প্রকাশের জন্য আমরা অন্য আরেকটা কাল ব্যবহার করি। এই যে ঘটনার সাথে ক্রিয়াপদের যে সমন্বয় না থাকা, এটাকে বলা হয় বিশিষ্ট প্রয়োগ। অর্থাৎ আমি বলতেছি হয়তো ভবিষ্যতের কথা, কিন্তু ব্যবহার করতেছি বর্তমানকালের ক্রিয়া। এরকম হলে সেটাকে বলা হয় বিশিষ্ট প্রয়োগ। আমি একটা উদাহরণ দেই ব্যাপারটা বোঝার জন্য, সহজ করার জন্য। ধরেন একটা ক্রিয়া করেন, ঠিক আছে, এটা যে কোনো দৃষ্টিতে আপনারা দেখলে কি বলবেন যে এটা হলো বর্তমানকাল। ঠিক আছে, তারপর সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষের ক্রিয়া। ওই যে যেটা বললাম ক্রিয়াপদ দেখে বুঝতে হবে। আপনি করেন এই হিসাবে কিন্তু হিসাব করা যে আপনি সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষের বর্তমানকালের ক্রিয়া। আচ্ছা, কিন্তু যদি এভাবে আপনারা বাক্যটা বলেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 18 শতাব্দীর শুরুর দিকে জন্মগ্রহণ করেন, তাইলে বিষয়টা খেয়াল করেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অথবা নজরুল ইসলাম 1899-তে জন্মগ্রহণ করেন। এবার সমস্যাটা খেয়াল করেন যে নজরুল ইসলাম জন্মগ্রহণ করছে 1899 সালে, তো সেইটাকে আমার কি করেন বলা উচিত ছিল নাকি আমার বলা উচিত ছিল করেছিলেন? ঠিক আছে, ব্যাকরণ অনুযায়ী যদি হয় তাহলে আমার হওয়া উচিত ছিল করেছিলেন, কারণ অতীতের ঘটনা। কিন্তু আমরা সেটা বলি না, আমরা সবসময় বলি জন্মগ্রহণ করেন। তাহলে বুঝাইলাম করেছিলেন, ঠিক আছে, কিন্তু ক্রিয়াপদ দিলাম হলো করেন। অর্থাৎ বুঝাইলাম অতীত কিন্তু ক্রিয়াপদ দিলাম বর্তমানকালের। এটা এক ধরনের বিশিষ্ট প্রয়োগ।
ঠিক আছে। আবার ধরেন যেমন ক্রিয়াপদটা এরকম যে সকলেই যেন সবাই হাজির থাকে, ঠিক আছে। ক্রিয়া বিভক্তি থেকে আমরা জানলাম যে থাকে, এটা হচ্ছে একটা বর্তমানকালের ক্রিয়া, ঠিক আছে। কিন্তু বাক্যটা হলো সকলেই যেন সবাই হাজির থাকে, কিন্তু ভবিষ্যতের কথা বলতেছে। তাইলে কালটা অর্থাৎ ক্রিয়াপদ আমি বুঝাই দিয়েছি ভবিষ্যৎকাল, কিন্তু ভবিষ্যৎকালের বদলে ক্রিয়াপদটা দিয়ে দিলাম বর্তমানকালের, এটা একটা বিশিষ্ট প্রয়োগ। আবার ধরেন এভাবে ধরেন একটা ক্রিয়া অনেক সময় আমরা ধরেন কারোর জন্য অপেক্ষা করতেছি, তাহলে সেক্ষেত্রে আমরা বলি না যে অমুকে আসবে নাকি রে, এরকম বলি তো আমরা। তখন দেখেন এরকম উত্তর দেয় যে সে যদি না আসতো, ঠিক আছে, খুব ভালো হতো, বাসায় চলে যাইতাম। প্রয়োগটা খেয়াল করেন, সহজেই বুঝে ফেলবেন। প্রশ্নটা আবার খেয়াল করেন যে প্রশ্ন করলাম যে সে আসবে কি না, আসবে কি না ক্রিয়াপদ হচ্ছে ভবিষ্যৎকালের ক্রিয়া, অর্থাৎ তাকে যে ভবিষ্যৎকালের জন্য জিজ্ঞেস করা হলো সে আসবে কি না। তো যাকে জিজ্ঞেস করলাম সে উত্তর দিল যে ও নাই তো, খুব ভালো হতো, বাসায় চলে যাইতাম। এবার ক্রিয়াপদগুলো খেয়াল করেন, আসতো এটা হচ্ছে অতীত, হতো অতীত, যেতামও অতীত। ব্যাপারটার ব্যাপারটার মজাটা বুঝতে পারছেন তো, ঠিক আছে। তাহলে কি বলা উচিত ছিল, সে যদি না আসে খুব ভালো হবে, বাড়ি চলে যাব, ঠিক আছে। তাহলে আবার এটা একটু লিখে দেয় সাথে সাথে, সে যদি না আসে খুব ভালো হবে, বাড়ি চলে যাব। তাহলে কি দাঁড়াইলো যে সে যদি, আবার একটু বলি, ধরেন এক লোক, ধরেন আমারই আসার কথা ছিল, একজন প্রশ্ন করলো যে স্যার আসবেন কি না, ঠিক আছে। তার জন্য তো দিল স্যার যদি আজকে না আসতো খুব ভালো হইতো, বাসায় চলে যেতাম। আসলে তার বলা উচিত ছিল কি ব্যাকরণ অনুযায়ী, স্যার যদি না আসে খুব ভালো হবে, বাড়ি চলে যাব। ওই যে আসের বদলে আসতো, হবের বদলে হতো, যাবর বদলে যেতাম, এগুলা হচ্ছে বিশিষ্ট প্রয়োগ, ঠিক আছে। এখান থেকে আশা করি এতক্ষণে বুঝতে পারছেন। অর্থাৎ ব্যাপারটা এরকম যে ক্রিয়াপদ যে কালের সেটা দিয়ে ওই কাল না প্রকাশ করে অন্য আরেকটা কাল প্রকাশ করতেছে, এরকম হলে সেটিকে বলা হয় ক্রিয়াপদের বিশিষ্ট প্রয়োগ। এটা আপনার যেখানেই কাল আছে, কালের আলোচনা আছে, সেখানেই দেখবেন এই বিশিষ্ট প্রয়োগগুলো আছে। 9, 10 ইন্টারমিডিয়েট বা আরও উচ্চতর পর্যায়ের যেখানে যেভাবে খুশি আর আপনারা দেখতে পারেন এই সমস্যাটা, মানে এই কী বলে ক্রিয়ার কালের বিশিষ্ট প্রয়োগটা খুব জরুরি একটা বিষয়, মনে রাখতে হবে। এটাও বোঝার বিষয়, ঠিক আছে। এগুলা অনেক সময় আছে অনেকে মুখস্থ করে রাখে, ওইটাগুলো মুখস্থ করে কিন্তু পাওয়া যায় না। হঠাৎ এমন একটা ক্রিয়াপদের বিশিষ্ট প্রয়োগ করে দিলেও যেটা হয়তো ওই মুখস্থের মধ্যে পড়লো না, এই জন্য এগুলো একটু কষ্ট করে একটু বুঝবেন। যেমন আজকের আলোচনা যতটুকুই করলাম, এই পুরোটাই হলো বোঝার বিষয়, এখানে মুখস্থ করার মতো খুব একটা কিছু আছে বলে আমি মনে করি না। এবং এই অংশটা অনেকটা গণিতের মতোই, গণিত যেমন বুঝা করলে একবারে সহজ হয়, এটাও তাই, বুঝা করলে একবারে সহজ সুন্দর একটা বিষয়। তো যাই হোক, আজকে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের আলোচনা শেষ করব। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে বলা শুরু করেন।